বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির আগ মুহূর্তে আকস্মিক বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মাঠে কাজ করতে যাওয়া কৃষকদের জীবন এখন ঝুঁকির মুখে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশের পৃথক দুটি জেলায় বজ্রপাতে অন্তত ৩ জন কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় 2 কৃষক প্রাণ হারিয়েছেন। সোমবার দুপুর 12টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের সমীর বিশ্বাস এবং প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস। এ সময় বজ্রাঘাতে আহত হন আরও 4 জন কৃষক, যাদের মধ্যে রঞ্জিত মাস্টার নামে একজন বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে খড়িবাড়িয়া গ্রামের মাঠে কৃষকরা পেঁয়াজ তোলার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে দুপুরের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। আকাশে মেঘ জমে ওঠে এবং দমকা হাওয়া বইতে থাকে। কিছুক্ষণের মধ্যে শুরু হয় বজ্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, খুব অল্প সময়ের মধ্যে মাঠে পরপর কয়েকটি বজ্রপাত হয়, যার একটি সরাসরি আঘাত হানে সেখানে কাজ করা কৃষকদের উপর। এতে ঘটনাস্থলে সমীর বিশ্বাস ও অপু বিশ্বাসের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা অন্য কৃষকরা আতঙ্কিত হয়ে পড়ে এবং 4 জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকদের মতে, বজ্রাঘাতের কারণে তাদের শরীরে গুরুতর আঘাত লেগেছে, তবে তাৎক্ষণিক চিকিৎসা পাওয়ায় তারা এখন শঙ্কামুক্ত থাকার আশায় রয়েছেন। এদিকে একই দিনে মাগুরা শ্রীপুর উপজেলার আরেকটি বজ্রপাতের ঘটনায় প্রাণ হারিয়েছেন সুরুজ আলী নামে এক কৃষি শ্রমিক। দুপুর 12:30টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে। সুরুজ আলী পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের বাসিন্দা এবং গুলবার আলীর ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জীবিকার সন্ধানে সুরুজ আলী কয়েকদিন আগে মাগুরায় আসেন। সেদিন সকালে তিনি শ্রীপুরের সাচিলাপুর বাজার থেকে দিনমজুর হিসেবে কাজ নিয়ে দুর্গাপুর গ্রামের এক কৃষকের জমিতে পেঁয়াজ তোলার কাজে যোগ দেন। দুপুরের দিকে হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দারিয়াপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকদের মতে, বজ্রাঘাতের তীব্রতাই তার প্রধান মৃত্যুর কারণ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি আকস্মিক ও দুঃখজনক ঘটনা। তিনি বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের ধারাবাহিক বজ্রপাতের ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুম পরিবর্তনের সময় দেশে বজ্রপাতের প্রবণতা বেড়ে যায়, যা বিশেষ করে খোলা মাঠে কাজ করা মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস দেখে মাঠে কাজ করার পরামর্শ দিয়েছেন এবং বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা ধাতব বস্তুর কাছে অবস্থান করা অত্যন্ত বিপজ্জনক। এই বিষয়ে গ্রামীণ এলাকায় আরও সচেতনতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই 3টি মৃত্যু আবারও স্মরণ করিয়ে দিল, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে হলে শুধু সাহস নয়, প্রয়োজন সচেতনতা ও প্রস্তুতির। কৃষকদের জীবিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাদের নিরাপত্তাও সমানভাবে নিশ্চিত করা জরুরি। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন সহ দেশের 5টি সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাকি 7 সিটি কর্পোরেশনেও শিগগিরই প্রার্থী ঘোষণা করবে দলটি। এছাড়া উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য এপ্রিলের মধ্যে প্রার্থী ঘোষণার সম্ভাবনার কথাও বলেছে দলটির নেতারা। রোববার রাতে রাজধানী বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে 5 সিটিতে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন। নাহিদ ইসলামের ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনে জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশন মহানগর এনসিপির আহ্বায়ক মোহাম্মদ মোবাশ্বর আলী এবং সিলেট সিটি কর্পোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আব্দুর রহমান আফজাল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান নাহিদ ইসলাম। প্রার্থী ঘোষণার আগে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় দেশের মানুষ নাগরিক সেবা পাচ্ছে না। অন্তর্বর্তী সরকার সময় থেকে যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি নেই,
নতুন সরকার এসে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক বসিয়ে দিল। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বিষয়ে আলোচনার জন্য জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব এনেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। রোববার তার এই প্রস্তাব নিয়ে জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কয়েক দফায় বিতর্ক, হইচই ও হট্টগোল হয়। কিছু সময়ের জন্য সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল সিদ্ধান্ত নেন, বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাবটি নিয়ে মঙ্গলবার 2 ঘণ্টা আলোচনা হবে। দিনের কর্মসূচি স্থগিত রেখে জনগুরুত্বপূর্ণ নির্দিষ্ট কোনো বিষয়ে সংসদে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব আনতে পারেন সংসদ সদস্যরা। এটি গৃহীত হলে দিনের কার্যসূচি স্থগিত রেখে প্রস্তাবে উল্লিখিত বিষয় নিয়ে আলোচনা হয়। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত 48টি প্রস্তাব বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট করেছিল অন্তর্বর্তী সরকার। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এই সংসদ নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করার কথা। কিন্তু বিএনপি ও তার জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়নি। ঈদের ছুটির পর সংসদের অধিবেশন আবার শুরু হয়। সংবিধান সংস্কার পরিষদের গঠন নিয়ে আলোচনার জন্য নোটিশ দেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তাতে জুলাই সনদ আদেশ জারির প্রেক্ষাপট, গণভোট ও তার পরিপ্রেক্ষিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার কথা থাকলেও সেটা না করার বিষয় তুলে ধরা হয়। তাতে বলা হয়, জাতির প্রত্যাশাকে পাশ কাটিয়ে এ ধরনের অচলাবস্থা সৃষ্টি করা কখনোই কাম্য নয়। এ অবস্থায় জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য অন্যান্য কার্যক্রম মুলতবি রাখার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির শফিকুর রহমান। 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, ঐতিহাসিক লং মার্চ টু ঢাকার ঘোষক এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাত 9:30টায় রাজধানী বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় সদ্য ঘোষিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এমপি, দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি সহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থান মূলত 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। পরে তিনি ছাত্র অধিকার পরিষদে যুক্ত হন এবং 2023 সালে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন। তবে আদর্শিক কারণে পরবর্তীতে তিনি পদটি ত্যাগ করে গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন। 2024 সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন পুনরায় জোরদার হলে আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে সারা দেশে পরিচিতি পান। আন্দোলনে উত্তাল সময়ে রাজপথের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এবং 5 আগস্টের ঐতিহাসিক লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা তাকে গণঅভ্যুত্থানের একটি প্রতীকী ব্যক্তিত্বে পরিণত করে। অন্তর্বর্তী সরকার আমলে জারি করা 133টি অধ্যাদেশ যাচাইয়ের কাজ শেষ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। এসব অধ্যাদেশ পর্যালোচনার সময় 14-15টি বিষয়ে সরকারি দল বিএনপির অবস্থানের সঙ্গে একমত হয়নি বিরোধী দল জামাত ইসলামী। তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে রোববার রাতে তৃতীয় দিনের মতো বৈঠক করে বিশেষ কমিটি। এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নাল আবেদিন। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে রাত 12টার দিকে বিশেষ কমিটির সদস্য ও বিরোধী দল জামাত ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, অধ্যাদেশগুলো যাচাইয়ের ক্ষেত্রে বিশেষ কমিটির বৈঠকে সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার জোরে কিছু বিষয় পাশ করানোর চেষ্টা করছে। বিরোধী দলের সদস্যরা এ ধরনের 14-15টি বিষয়ে একমত হয়নি, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। বিশেষ কমিটির এই সদস্য হলেন মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ, সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা, এসব বিষয়ে সংস্কার হয়েছে। তবে সরকারি দল নিজেদের মতো করে দলীয়করণ করার লক্ষ্যে সেগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়। যেমন মানবাধিকার কমিশন, স্বাধীন কমিশন। সরকারি দল এখানেও দলীয়করণ করতে চায়। দুর্নীতি দমন কমিশন, স্বাধীন কমিশন। এখানে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অনেক কিছু সরকারি দল বাদ দিতে চাইছে। বিরোধী দল এখানে একমত হয়নি। এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম খান বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হয়েছে। যদি গণভোট সংবিধানে না থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচন হয় কিভাবে? গণভোটের রায় কার্যকর করতে হবে। বিশেষ কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, 133টি অধ্যাদেশের প্রতিটি বিষয়ের আলোচনা হয়েছে। অনেকগুলো যেভাবে আছে সেভাবে পাশ করার সিদ্ধান্ত হয়েছে। কিছু ক্ষেত্রে সংশোধিত আকারে বিল আনা হবে, আর কিছু হয়তো এই অধিবেশনে বিল আনার সময় পাওয়া যাবে না।
এর মধ্যে যেগুলো পাশ করাতে হবে সেগুলো পরবর্তী অধিবেশনে বিল আকারে আনা হবে।